আর থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। येलो कलर बहुत टाइम लग रहा था, हल्का कलर में तो আসসালামু আলাইকুম। গত শুক্রবার ওসমান বিন হাদি মৃত্যুবরণ করেছেন। তার আগে শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছিলেন। শোনা যায় গুলিবিদ্ধ হয়েছিলেন যে ঘাতক, সে আওয়ামী লীগের সাথে জড়িত, ইন্ডিয়া থেকে এসছে। গুলিবিদ্ধ করে আবার সে পালিয়ে গেছে ইন্ডিয়াতে, এটা শোনা যায়। এখন এটা নিয়ে পুরো বাংলাদেশে উত্তাল হয়ে গেছে। সবাই দেখেছে, বিদেশি যে নিউজ মিডিয়াগুলো ছিল সবাই কাভারেজ করেছে। CNN, BBC, ভয়েস অফ আমেরিকা, ডয়চে ভেলে জার্মান, সারা বিশ্বে এই মিডিয়া কাভারেজ করেছে। এবং ওসমান হাদির এই কাভারেজটা সবচেয়ে বেশি পেয়েছে। শুধু নেগেটিভ কাভারেজ করেছে ভারতের মিডিয়াগুলো, মোদি মিডিয়াগুলো নেগেটিভ কাভারেজ করেছে। এখন প্রশ্ন হলো, ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এটা বাংলাদেশের মানুষ, কিছু মানুষ বুঝে, কিছু মানুষ বুঝে না। তবে ওসমান হাদিকে মারা যাওয়ার ফলে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন এসেছে, বিপ্লবের একটা ঢেউ লেগে গেছে। সর্ববৃহৎ শরণার্থীকালে সর্ববৃহৎ বাংলাদেশে এত বড় জানাজা আর হয় না জিয়া রহমানের, মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার পরে। এখন আমরা এই যে ভারত বর্ডারের 1 কিলোমিটার, বাংলাদেশ বর্ডার থেকে 1 কিলোমিটার দূরে 3টা ঘাঁটি করেছে বলে শোনা যায়, আবার শোনা যায় 15 কিলোমিটার দূরে করেছে। যাক, আমরা ধরি 1 কিলোমিটার দূরে করেছে। এগুলি কোনো আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে করেছে। এবং তারা 3টি ঘাঁটি অলরেডি করেছে, আরেকটা ঘাঁটি তারা এখন করতে যাচ্ছে চট্টগ্রামের পাশে। তো এগুলো কিসের ইঙ্গিত বহন করে? ভারত কি আসলে বাংলাদেশকে অ্যাটাক করবে? দেখেন, ভারত বাস্তবিকভাবে ভারত হচ্ছে দুনিয়াতে 4র্থ বৃহত্তম সামরিক শক্তিশালী দেশ। আমেরিকা, রাশিয়া, চায়না, তারপর আসতেছে ভারত। তার বিশাল সেনাবাহিনী, চীনের পরে তার সেনাবাহিনী বিশাল। তো সেই তুলনায় বাংলাদেশ কিছুই না। ভারতে আছে 13 লক্ষ সৈন্য রেগুলার ফোর্স, আর বাংলাদেশে আছে 2 লক্ষ রেগুলার ফোর্স। এখন ভারত আমাদেরকে কি আক্রমণ করবে নাকি স্বল্প পরিসরে আক্রমণ করবে? পাকিস্তানের একটা নিউজ মিডিয়া বলছে ভারত স্বল্প পরিসরে একটা আক্রমণ করবে বাংলাদেশে। এখন ধরেন স্বল্প পরিসরে ভারত যে আক্রমণ করবে, সেই আক্রমণ কি শুধু বাংলাদেশ আক্রান্ত হবে নাকি বাংলাদেশের সাথে পাকিস্তান ইনভলভ হবে প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবং চীন ইনভলভ হবে পরোক্ষভাবে, তুরস্ক ইনভলভ হয়ে যাবে। যেটা হয়েছিল, ইরানও অনেকটা বাংলাদেশের পক্ষে সহানুভূতিশীল সম্পন্ন একটি দেশ, মুসলিম দেশ হিসেবে, যদিও তারা সুন্নি, তারা শিয়া, আমরা সুন্নি। এখন ভারতের এই বিশাল বাহিনী, ভারত বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশের সামরিক বাহিনী ভারতের তুলনায় অনেক দুর্বল, নৌবাহিনী দুর্বল, এবং বিমান বাহিনী বলতে তেমন একটা কিছুই নেই, কিছুই করে না শেখ হাসিনা বিগত 15 বছরে।
ভারতে বাধামুখে কিছুই করেনি শেখ হাসিনা। এখন ধরেন ভারত আমাদেরকে আক্রমণ করলো, আক্রমণ করার ফলে ভারত 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন ভারত কেন বাংলাদেশকে কবজায় পুরাটা নেয় নেয় অঙ্গরাজ্য হিসেবে? শোনা যায় ইন্দিরা গান্ধী একটা ভাষণে বলেছিল, প্রথমে বলেছিল আজকে একটা দেশ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে স্বাধীন হয়েছে, পরক্ষণে সে আবার ওইটা বদলাই দিয়ে বলেছে আজকে একটা রাজ্য ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। এখন ভারতের যে দাদা ভাই সুলভ যে আগ্রাসী মনোভাব, ইন্দিরা গান্ধীর ওই কথাটাও বোঝা যায়। বর্তমান ভারতের এই ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী, মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর মুখেও এগুলা শোনা যায়, তার অমিত শাহর মুখে থেকে শোনা, তার রাজনাথ সিং অনেকবার হুমকি দিয়েছে। একটা জায়গায় রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, সে কিছুদিন আগে একটা বয়ান দিয়েছে যে মুখে যেমন আসে বয়ান তেমনি দেয়। কিছুদিন আগে একটা বয়ান দিয়েছে যে ডক্টর ইউনূসের উচিত কথা বলার সময় সতর্কভাবে কথা বলার। এটা একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে, ডক্টর ইউনূস সাহেব হচ্ছে প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানে প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু অর্গানোগ্রাম স্ট্যাটাস। আর তুমি একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী, তুমি একটা দেশের প্রধানমন্ত্রীকে এভাবে কিছু বলা, এটা জাতিসংঘের যেই নীতিমালা আছে তার উল্লেখযোগ্য বিধি লঙ্ঘন। এর মধ্যে বাংলাদেশের 2টি নিউজ পেপার জ্বালিয়ে দিয়েছে ক্ষিপ্ত জনগণ। একটা হচ্ছে প্রথম আলো, আরেকটা হচ্ছে ডেইলি স্টার। ডেইলি স্টারকে বাংলাদেশের মানুষ সাধারণত দিল্লি স্টার বলে, প্রথম আলোকে বলে ভারতের স্টার, ভারতের আলো, প্রথম আলোকে বলে। এই বিগত শেখ হাসিনা সময় এমন কোনো কাভারেজ নেই যে শেখ হাসিনাকে তেল মেরে প্রথম আলো করে নাই। অনেক কাভারেজ করেছে প্রথম আলো শেখ হাসিনার পক্ষে হই। আর আমার একটা প্রশ্ন হলো, এতগুলা বাংলাদেশের নিউজ পেপার আছে, মানুষ খালি এই 2টা নিউজ পেপার কেন ধ্বংস করলো? একটা প্রথম আলো, একটা ডেইলি স্টার। এগুলিতে অন্য জায়গায় তেমন একটা সমস্যা হয়নি, কিন্তু ভারতে এটা নিয়ে অনেক মায়া কান্না, অনেক কান্নাকাটি প্রথম আলোকে নিয়ে, ডেইলি স্টারকে নিয়ে। মনে হয় তাদের বাচ্চা মারা গেছে, এই ধরনের একটা কান্নাকাটি। তো এখন ভারত যদি আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে তছনছ করতে পারবে, কিন্তু পরিণতিতে কি হবে ভারত আবার ভয় পাচ্ছে। তাইলে 1971 সালে ভারত কেন বাংলাদেশ দখল করে নেয়? ভারতের তখন ভয় ছিল পাকিস্তান একটি পশ্চিম সীমান্তে যে পাকিস্তান আছে, দক্ষিণ সীমান্তে যে পাকিস্তান আছে, পাকিস্তান আবার আক্রমণ করে বসবে কাশ্মীর নিয়ে, এই ভয়। এবং 2টা সীমান্ত, একটা চীনের সীমান্ত, এই 2 ভাইয়ে ভারত তখন আক্রমণ করে নেই। আর এখনও যদি ভারত আক্রমণ করে, তাইলে যুদ্ধ শুধু বাংলাদেশের এবং ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আমি বিশ্বাস করি না। এই যুদ্ধে ডিরেক্ট এবং ইনডিরেক্টভাবে পাকিস্তান, চীন এবং তুরস্ক জড়িয়ে যাবে। ইরানও হয়তো আরও পরের দিকে জড়ানোর সম্ভাবনা আছে। আর বাংলাদেশকে আক্রমণ করলে মিডিল ইস্ট ভারতের বিপক্ষে চলে যাবে, যত শ্রমিক আছে আছে সব ব্যবসা বাণিজ্য গুটাই দিবে মিডিল ইস্ট, মধ্যপ্রাচ্য। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তো এই সমস্ত কিছু চিন্তা করে দেখা যাক ভবিষ্যতে কি হয়, আক্রমণ করলে কি হবে সেটাও বলেছে। এবং ভারতের রাজ্য চীন তখন শিলিগুড়ি দখল করতে চাইবে এবং সার্ভিসটা আলাদা হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে চলে আসবে অথবা স্বাধীন হয়ে যাবে। তারপর এদিকে কাশ্মীর স্বাধীন হয়ে যাবে, জম্মু কাশ্মীর। তারপর শিখদের রাজ্য পাঞ্জাব স্বাধীন হয়ে যাবে। তো এইগুলি নিয়ে ভারতের একটা চরম ভয়, যে ভয়টা ভারতের মধ্যে একটা শঙ্কা আছে, যার কারণে ভারত এত বছর হয়ে গেল স্বাধীন, 54-55 বছর হয়ে গেল ভারত বাংলাদেশ আক্রমণ করে নেই এবং দখল করার প্রয়াস নেয় নাই। ভারত অনেক কিছু চিন্তা করেছে, হয়তো তাদের রিটায়ার একজন জেনারেলও এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ফলে বাংলাদেশ প্রাকৃতিকভাবে এমন একটি সুরক্ষিত দেশ, যেখানে ভারত আক্রমণ করলে ভারত আর বর্তমান যে ম্যাপ আছে এই ম্যাপ থাকবে না, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। 1971-এর পর কেন ভারত ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, এই ইতিহাস কেন বলা হয় না? পাকিস্তান না থাকলে বাংলাদেশ আজ ভারতের একটি প্রদেশ হতো, একথা কি বিশ্বাস করবেন? বাংলাদেশ কি এখনো হায়দ্রাবাদের ভাগ্য বরণ করতে পারে?
বিশাল সামরিক বাহিনী নিয়ে বিশ্বের চতুর্থ বৃহৎ সামরিক শক্তির মালিক ভারত আমাদের প্রতিবেশী। পাশাপাশি হলেও তাদের সাথে আমাদের সামরিক সক্ষমতার কোনো তুলনাই চলে না। ভারত হয়তো চাইলেই বাংলাদেশে আগ্রাসন চালিয়ে যখন তখন দখল করে নিতে পারে সবকিছু। আবার ভারত যে সেটা চায় তাতেও কোনো সন্দেহ নেই। অন্যদিকে পাকিস্তানের সামরিক শক্তি আজকের এই অবস্থানে না হয়ে যদি আমাদের মতো হতো, তাহলে ভারতকে কখনোই কাউন্টার দিতে পারত না দেশটি। সময়ের সাথে সাথে সব প্রতিকূলতা পেরিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলেই আজও ভারতের বিরুদ্ধে সমানে সমান হয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তান। আসলে সামরিক শক্তি বলে দেয় একটি দেশের সার্বভৌমত্ব কতটা নিরাপদ। এই যখন ভৌগোলিক শক্তির অবস্থা, তখন আলোচনা করা যাক আমাদের প্রসঙ্গে। দিন যত যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব যেন ততটাই অরক্ষিত হয়ে ধরা দিচ্ছে। এর বড় কারণ হলো সামরিক শক্তির দুর্বলতা। ভৌগোলিক গুরুত্বের বিপরীতে অস্ত্র দিয়ে বিচার করলে বাংলাদেশ সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল সামরিক শক্তির দেশ। আর এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশকে ভারতের হায়দ্রাবাদের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। আর ভারতও সেই অপেক্ষাতেই আছে। তবে প্রশ্ন হচ্ছে, সামরিকভাবে দুর্বল হলেও কেন ভারত এখনো বাংলাদেশে সামরিক অভিযান চালায়নি? উত্তরটা হলো পশ্চিম সীমান্তে থাকা পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান যদি ভারতের জন্য একটি বড় ফ্যাক্ট না হতো, তাহলে ভারত নিশ্চিতভাবেই হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে তার একটি প্রদেশ বানিয়ে ফেলত। ৭১ পূর্ব পাকিস্তানের মতো পশ্চিম সীমান্তেও যদি পাকিস্তান পরাজিত হতো, তাহলে ভারতীয় সেনাবাহিনী কখনোই ঢাকা ত্যাগ করত না। পশ্চিম সীমান্তে পেরে ওঠেনি বলেই ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে একটি নির্দিষ্ট সময় পর ঢাকা ছেড়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীও যদি আজকের এই অবস্থায় না থাকতো, তাহলে বাংলাদেশ এতদিনে পরিণত হতো ভারতের একটি প্রদেশে। যে যতই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করুক, পাক মিলিটারি যত শক্তিশালী হয়ে উঠবে, বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা তত বাড়বে, এমনটাই মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ বাংলাদেশ দুর্বল হলেও এখানে আগ্রাসন চালালে একমাত্র পাকিস্তানই আছে যারা ৭১-এর প্রতিশোধ নিতে ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর সামরিক শক্তি যতই বেশি হোক না কেন, পূর্ব পশ্চিম দুই ফ্রন্টের সাথে যুদ্ধ চালানোর সক্ষমতা ভারতের নেই। এখানে চীনের কথা বাদই দিলাম। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের মতো ২০২৫-এ মোদী যদি পাকিস্তানকে কোণঠাসা করতে পারত, তাহলে এতদিনে বাংলাদেশে পরবর্তী আগ্রাসন চালিয়ে ফেলত। সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভারতের ২০২৫-এ পাকিস্তানে আগ্রাসন চালানোর চেষ্টা করার মূল উদ্দেশ্যই ছিল আমাদের এই ভূখণ্ড। এবার ব্যর্থ হলেও যখনই ভারত পাকিস্তানকে বশ করতে পারবে, তখনই তারা নির্দ্বিধায় বাংলাদেশে আগ্রাসন চালিয়ে দেবে। গত ৫৪ বছরে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার কথা কেউই চিন্তা করেনি। কারণ দেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রচন্ড মাত্রায় দুর্নীতিগ্রস্ত। ক্ষমতা আর অর্থলোভী এই সব নেতা চরিত্রগুলো দেশ বিক্রি করেই তাদের ক্ষমতা চালায়। আর এই সুযোগ নিয়ে ভারতের গোয়েন্দারা এইসব মেরুদণ্ডহীন মানুষকে দেশের ক্ষমতায় বসায়, যাতে ধীরে ধীরে তাদের কাঙ্ক্ষিত আগ্রাসনের পথকে সুগম করা যায়। আমাদের দেশটা সক্ষমতা অর্জন করুক, ভারত তা কখনোই চায় না এবং তা হতেও দেবে না। এজন্যই এদেশে প্রেসিডেন্ট জিয়া হত্যা, পিলখানায় সেনা অফিসার হত্যা এবং ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই সবচেয়ে বড় ভূমিকা নিয়ে যেতে হবে। ক্ষমতা ছাড়ার আগেই পাকিস্তানের সাথে সম্পূর্ণ কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক স্থাপন করে বিশ্বাসঘাতক ভারতের দুই পাশে একটি শক্তিশালী সামরিক বলয় তৈরি করতে হবে। আর এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পথ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।